হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভূতের গল্প। গল্পের নাম শেষ কর্তব্য। প্রধান চরিত্রে আছে প্রকাশ ও অনির্বাণ। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শেষ কর্তব্য। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। প্রকাশ ও অনির্বাণ দুজন ছোটবেলার বন্ধু। চণ্ডীগড় গ্রামের একই পাড়াতে ওদের বাড়ি। ছোট থেকেই ওরা একই স্কুলে পড়াশোনা করত। প্রকাশ খুব ভূতে ভয় পেত। ও এক প্রকার ভীতু প্রকৃতির ছিল, কিন্তু অনির্বাণ ছিল খুব সাহসী ছেলে। ওদের মধ্যে ভূতের চর্চা খুব পরিমাণে। এভাবেই দিন কেটে মাস হয়ে বছর গড়িয়ে যেতে শুরু করল। ওরাও আস্তে আস্তে কিশোর থেকে যুবকে পরিণত হল। অনির্বাণের ইচ্ছে গ্রামের বাইরে গিয়ে পড়াশোনা করার, কিন্তু প্রকাশের তেমন কোনো ইচ্ছা ছিল না। তাই অনির্বাণ একাই কলকাতাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করার জন্য চলে আসে। অন্যদিকে প্রকাশ পলিটির ওপর অনার্স করবে বলে চণ্ডীগড়েরই একটা প্রাইভেট কলেজে জয়েন করে যায়। এরপর ওদের মধ্যে এক প্রকার পরিস্থিতির বশবর্তী হয়েই যোগাযোগ কমে আসে। এখন ফোনটাই ওদের যোগাযোগের একমাত্র মাধ্যম। অনির্বাণ পড়াশোনার চাপে গ্রামে আসার সুযোগ একদম পায় না বললেই চলে। আর প্রকাশ তো গ্রাম ছেড়ে বাইরে যাবে না, তাই ওদের এখন আর দেখা সাক্ষাৎ আগের মতো হয় না। যে যার জীবন নিয়ে ওরা বেশ ভালোই ছিল, কিন্তু একদিনের একটা ঘটনা ওদের মধ্যে যেন শত শত দূরত্বের সৃষ্টি করে দিল। অনির্বাণ কলেজ থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে আসছিল। ও যেই ট্রেনে বাড়ি ফিরছিল, রাস্তায় ট্রেনটার ভয়াবহ দুর্ঘটনা হয় এবং তাতে অনির্বাণ প্রাণ হারায়। ও শেষ ইচ্ছে আর পূরণ হলো না। এছাড়াও অনির্বাণের গ্রামে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যার জন্য ও বাড়ি আসছিল। সবে অসমাপ্ত রয়ে গেল। এই খবর প্রকাশের কানে যেতেই প্রকাশ শোকস্তব্ধ হয়ে গেল, শোকে পাথর হয়ে গেল। নিজের প্রাণের চেয়েও প্রিয় বন্ধুর মৃত্যু তার জীবনে দোলা দিয়ে গেল। সে এই খবর পেয়ে জ্ঞান হারায়। অতঃপর তাকে কাছের একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। প্রকাশের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লেগে গেল। প্রকাশ প্রায় মনমরা হয়ে যেত অনির্বাণের কথা ভাবতে ভাবতে। আসলে এতকালের প্রাণের বন্ধু যে এভাবে চলে যাবে, এটা প্রকাশের কল্পনারও অতীত ছিল। এভাবেই সব স্বাভাবিক হতে প্রায় এক মাস লেগে গেল। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। প্রকাশও নিজের পড়াশোনাতে মনোনিবেশ করে। এভাবেই বেশ ভালোই কাটছিল দিনগুলো, কিন্তু এক রাতে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। প্রকাশের যেহেতু বনেদি বাড়ি, তাই ওদের বাড়িতে এখনো টেলিফোনের চল রয়েছে। ওটা সেইভাবে ব্যবহার না হলেও ওতে কানেকশন রয়েছে। প্রকাশের ঘর ছিল দোতলায়, আর একতলায় থাকতো ওই টেলিফোন। সেই দিন বাড়িতে কেউ ছিল না। বাড়িতে থাকার বলতে ছিল কেবল প্রকাশ আর একজন মালিক। প্রকাশের বাড়ির লোক সবাই গেছিল প্রকাশের মামা বাড়ি, অর্থাৎ পাশের বাড়িতে। দিনটা ছিল 20শে মে। এই দিনে ঠিক রাত 12:30টাতে
হঠাৎ করে টেলিফোনটা প্রচন্ড শব্দ করে বেজে উঠল। একবার বেজে সেটা কেটে যাওয়াতে প্রকাশ ভাবল বোধহয় কেউ ভুলবশত করেছে। কিন্তু টেলিফোন যখন আবার সশব্দে বেজে উঠল তখন প্রকাশ একটু ভয় ভয়ে ওপর থেকে নিচে নামতে শুরু করল। এমনই প্রচন্ড অন্ধকার, তার ওপর এত রাত, আর যেখানে প্রকাশ নিজেই প্রচন্ড ভীতু প্রকৃতির মানুষ। এরপর সে আস্তে আস্তে সব ঘরের লাইট জ্বালাতে জ্বালাতে টেলিফোনের কাছে এসে দাঁড়ালো। কিরকম অদ্ভুত ভাবে তখনও টেলিফোনটা একইভাবে বেজে চলেছে। অতঃপর প্রকাশ কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল এবং ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যালো, কে? অপর প্রান্ত থেকে সেই মুহূর্তেই ফোনের মধ্যে থেকে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। প্রকাশ তখন ভাবতে লাগলো যে কি ব্যাপার, কোনো কণ্ঠস্বর পেলাম না, অথচ ঠান্ডা বাতাস ভেসে আসছে। এরপর প্রকাশ স্তব্ধতা ভেঙে বলে উঠল, হ্যালো, কে? সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে একটা খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো। অপর প্রান্তে থাকা ব্যক্তি বলল, আমি অনির্বাণ। প্রকাশ তখন প্রচন্ড ভয় পেয়ে বলে উঠল, কি যাতা বলছেন বলুন তো, এই এত রাতের বেলা? অনির্বাণ আজ থেকে 1 মাস আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তখন ওই ফোনে থাকা ব্যক্তি বলে, হ্যাঁ আমি জানি আমি মারা গেছি, কিন্তু প্রকাশ তোকে আমার একটা শেষ গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। প্রকাশ তখন বলে যে তুই মারা যাওয়ার পর আমাকে ফোন করলি কি করে? অনির্বাণ তখন বলে যে আমার বৃত্তের কাছাকাছি খালি তোর এই টেলিফোনটাই আছে, আমি চাইলেই এখনই তোর সামনে যেতে পারি, কিন্তু এতে তুই অজ্ঞান হয়ে যাবি, তাই আমি তোর সামনে যাব না। আচ্ছা ওইসব বাদ দে, কাজের কথা শোন। আমার হাতে একদম বেশি সময় নেই, আমি এখন ক্রমে পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছি, তাই আমি যে কাজটা করব ওটা আমাকে একটু করে দে ভাই আমার। প্রকাশ এতক্ষণ সবটাই চুপ করে শুনছিল, কিন্তু এখন সে বলে, ঠিক আছে, আমি তোর কি কাজ করে দিতে পারি বল আমাকে। অনির্বাণ এইবার বলতে শুরু করে সম্পূর্ণ ঘটনা। অনির্বাণ বলে যে আমার বৌদি খুব অসুস্থ, বৌদির চিকিৎসার জন্য অনেক অনেক টাকা দরকার। দাদা আমাকে গয়না দিয়েছিল, সেইগুলো ভালো দামে বিক্রি করে দেওয়ার জন্য, এবং আমি তাই করেছিলাম, কিন্তু সেই টাকা আমি দাদার বাড়ি অবধি দিয়ে আসতে পারিনি। এখন তোকে আমার বাড়িতে যেতে হবে। তুই যে একটা শার্লক হোমসের বই আমাকে দিয়েছিলিস মনে আছে? ওই বইয়ের ঠিক 212 নম্বর পেজে টাকাটা রাখা আছে, ওটা নিয়ে এসে তোকে আমার দাদার বাড়ি অবধি পৌঁছে দিতে হবে। এই বলে সে থামে এবং শেষে বলে, কিরে পারবি তো? প্রকাশ নীরবতা ভঙ্গ করে বলে যে হ্যাঁ আমি পারব। এরপর ফোনটা কেটে যায়।
প্রকাশ এক প্রকার পাথর হয়ে যায়। টানা এতক্ষণের কথোপকথন ওর মাথায় কেমন যেন তালগোল পেকে যাচ্ছে সব। পর মুহূর্তে প্রকাশ সেই স্থান ত্যাগ করে তার ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। অতঃপর সে ঘরে এসে একটু জল খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে প্রকাশের কেমন যেন অস্বস্তি হতে থাকে। ওর কেন জানি না খালি মনে হতে থাকে ও চোর। ও আজ চুরি করতে যাবে অনির্বাণের ঘরে। বেশি কিছু আর না ভেবে প্রকাশ অনির্বাণের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে অনির্বাণের বাড়ির সামনে গিয়ে একটু থমকে দাঁড়ালো। এরপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করল। অনির্বাণের বাড়িতে এখনো শোকের পরিবেশ বিরাজমান। প্রথমে ঢুকতেই তার দেখা হলো অনির্বাণের মায়ের সাথে। অনির্বাণের মা প্রকাশকে দেখেই টুকরে কেঁদে উঠে বললেন যে, বাবা, অনির্বাণ আর নেই। কি থেকে কি হয়ে গেল বাবারে, আমার অনিটা আর নেই রে, আর নেই। অনির্বাণের মায়ের এমন আর্তনাদ দেখে প্রকাশের চোখের কোণে জলেরা কেমন যেন আন্দোলন শুরু করল। অতঃপর প্রকাশ নিজেকে সামলে নিয়ে বলল, আমি একটু অনির্বাণে ঘরে যাব কাকিমা। আমি ওকে একটা বই দিয়েছিলাম, যেটা আমার নিজেরও না, অন্য একজনের। এখন সে ওই বইটা চাইছে। তখন অনির্বাণের মা বলে, হ্যাঁ বাবা, যা, কেন যাবি না? তুইও তো এই বাড়িরই ছেলে, তাই না? এরপর প্রকাশ আর দেরি না করে সোজা অনির্বাণের ঘরে চলে যায়। প্রকাশের পর অনির ঘরে চলে গেল। ওর বুক সেলফের কাছে দাঁড়িয়ে দেখে যে শার্লক হোমসের বইটা নিজে থেকে একটু বেরিয়ে আছে। প্রকাশের বুঝতে কোনো অসুবিধা হলো না যে অনির্বাণ ওর পাশেই আছে। এরপর প্রকাশ বইটা খুলে 212 নম্বর পাতাটা দেখে নিল, ওখানে টাকাটা আছে কিনা। সেটা দেখেই জলদি সে বেরিয়ে আসে। প্রকাশ নিজের বাড়িতে চলে এলো। আজ রাতে একইভাবে আবারও ফোন এলো। অনির্বাণ প্রকাশকে ধন্যবাদ জানালো এত দূর কাজটা করে দেওয়ার জন্য। এরপর সে বলল, কাল তুই আমার দাদাকে টাকাটা সাবধানে নিয়ে দিয়ে আসিস। প্রকাশ বলল, আমি তোকে জানাবো কি করে? অনির্বাণ বলল, আমি ঠিক জেনে যাব, তুই চিন্তা করিস না। কথা শেষে প্রকাশ রোজকারের মতন আজও চলে গেল উপরের ঘরে ঘুমাতে। অতঃপর সে ঘুমিয়ে পড়ল নিজের অজান্তে। পরদিন সকালে তেরেন্ডুলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রকাশ। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর প্রকাশ গিয়ে দাঁড়ালো অনির্বাণের দাদার বাড়ির সামনে। অতঃপর সে বাড়িতে ঢুকে গেল। ওর দাদার বাড়িতে গিয়ে ও বলল, অনির্বাণ টাকাটা আমার কাছে দিয়েছিল আপনাকে দিয়ে দেওয়ার জন্য। অনির্বাণের দাদা তখন বলল যে, আমার টাকাটার খুব দরকার ছিল, টাকাটা পেয়ে যে কি উপকার হলো আমি বলে বোঝাতে পারবো না। ওর দাদা
আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রকাশ অপ্রস্তুতে পড়বে বলে আগেই ওনাকে থামিয়ে দিয়ে বলে যে, আমার আজ কাজ আছে, আজ আমি আসি, অন্য একদিন আবার আসবো না হয়। এই বলে তড়িঘড়ি করে সে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সে সম্পূর্ণ ঘটনাটা নিয়ে ভাবতে থাকলো। এই 1-2 দিনের ঘটনা প্রকাশকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। এরপর বাড়িতে এসে সে ভারাক্রান্ত মনে বসে ভাবতে থাকলো অনির্বাণের সাথে ছোট থেকে কাটানো দিনগুলোর কথা, পুরনো সব স্মৃতির কথা। ক্রমেই প্রকাশের মন খারাপ থেকে আরো খারাপ হয়ে যেতে শুরু করল। সে ভাবতে থাকলো যে আজও কি আবারও ফোন আসবে অনির্বাণের। আজ এখানেই শেষ হলো আমাদের বিশেষ নিবেদন, শেষ কর্তব্য। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দিন। নমস্কার।